আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর তৃতীয় পরীক্ষায় মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের ইতিহাস বিষয়ে যে প্রথম প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র, এই প্রশ্নপত্রটি আমরা সমাধান করব। প্রথমে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে 3 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এরপরে হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে দিল্লি সুলতানি। এরপরে আছে 5 নম্বর চ্যাপ্টার, যেটা আছে মোগল সাম্রাজ্য। এরপরে যেটা হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার, এটা আছে জীবনযাত্রা ও সংস্কৃতি। এরপরে 8 নম্বর চ্যাপ্টার, যেটা আছে মোগল সাম্রাজ্যের সংকট। এরপরে 9 নম্বর চ্যাপ্টার, যেটা আছে আজকের ভারত। এই থেকে মোট তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা এই যে নাম্বার বিভাজনটা দেখে নাও। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে ঠিক উত্তরটি পেয়েছে নাও। একে আছে অবলোকিতেশ্বরে মূর্তি ভাবনার কেন্দ্রে ছিল, এটা হবে বুদ্ধ। এরপরে 2 আছে ধীমান ছিলেন, এটা হবে ভাস্কর। এরপরে 3 আছে সদুক্তি কর্ণামৃত বইয়ের বিষয়বস্তু ছিল, এটা হবে কবিতা। এরপর 4 ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল, এটা হবে খলিফা। এরপরে 5 দৌলতাবাদ শহরের ভৌগোলিক অবস্থান ছিল, এটা হবে দাক্ষিণাত্যে। এরপর 6 বিজাপুর ও গোলকোন্ডা সুলতানি তৈরি হয়েছিল, এটা হবে বাহমনি শাসন থেকে। এরপরে 7 ডাক ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন, এটা হবে শের শাহ। এরপরে 8 মানসব বলতে বোঝানো হয়, এটা হবে মোগল প্রশাসনিক পদকে। এরপরে 9 সাই ছিলেন, এটা হবে ভক্তিবাদী। এরপরে 10 ঘাটু গানের প্রভাব দেখা যায়, এটা হবে বৈষ্ণব ভক্তির। এরপরে 11 শ্রীকৃষ্ণ বিজয় এর মূল ভিত্তি ছিল, এটা হবে ভাগবত। এরপরে 12 চাহারবাগ এর প্রসার ঘটেছিল, এটা হবে মোগল আমলে। এরপরে 13 ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ, এটা হবে 2টি তলোয়ার নিতেন। এরপরে 14 ব্লক তৈরি হয় অনেকগুলি, এটা হবে গ্রাম নিয়ে। এরপরে 2 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে। একে আছে ঠিক না ভুল লেখো। খ্রিস্টীয় দ্বাদশ শতকে উল্লেখযোগ্য আচার্য ছিলেন শান্তরক্ষিত, এটা ভুল হবে। এরপরে 2 যেটা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এটা হবে সন্ধ্যাকর নন্দী হবে। এরপর 3 আছে খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল, এর উত্তরটি হবে খ্রিস্টীয় 8ম শতকে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার বড়বদুরের বৌদ্ধ মন্দির। এরপরে 4 দাগে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে এতে আছে চেঙ্গিস খান, এটা হবে মঙ্গল আক্রমণ। এরপরে বিতে আছে লখনৌতি, এটা হবে ইলিয়াস শাহ। এরপর সিতে আছে মোহাম্মদ শাহ, এটা হবে গুলবর্গা। এরপরে ডিতে আছে নরসদ শাহ, এটা হবে ঘরঘরা যুদ্ধ। এরপরে ইতে আছে অসিরগড়, এটা হবে খানদেশ। এরপরে 5 থেকে আছে শূন্যস্থান পূরণ করো, এটা হবে বদরুদ্দিন জাকারিয়া ছিলেন সুরহাবুদ্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এরপরে 6 আছে ঠিক না ভুল লেখো। রজমনামা রামায়ণে অনুবাদ, এটা ভুল হবে। এরপরে 7 আছে সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটির মিল কোথায়, এর উত্তরটি হবে সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটি হলো সঙ্গীত বিষয়ক গ্রন্থ। এরপরে 8 আছে জিয়াউদ্দিন বারুনি কে ছিলেন, এর উত্তরটি হলো জিয়াউদ্দিন বারুনি ছিলেন ফার্সি ভাষায় বিখ্যাত ঐতিহাসিক। এরপরে 9 বিবৃতি মোগল প্রশাসনের বিরুদ্ধে সতনামীরা বিদ্রোহ করেছিল, এর বিবৃতিটি হবে সঠিক ব্যাখ্যা, যেটা হবে সতনামীরা মোগল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। এরপরে 10টা আছে জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে, এর উত্তরটি হবে জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন গণতান্ত্রিক পদ্ধতিতে। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যের মধ্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 আছে চর্যাপদ কেন পাল আমলের
বাংলার সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়? এর উত্তরটি হলো, এর উত্তরটি বলে দেবো যে পাল যুগের শেষ দিক থেকে বৌদ্ধ সিদ্ধাচার্যরা স্থানীয় ভাষায় চর্যাপদ লেখা শুরু করেছিলেন। চর্যাপদের মধ্য দিয়ে তখনকার বাংলার পরিবেশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ছবি ফুটে ওঠে। তাদের হাত ধরেই আদি বাংলা ভাষার বিকাশ ঘটেছিল। এই জন্য চর্যাপদ বাংলার পাল আমলের সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এরপর এটা আছে অথবা জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। এর উত্তরটি হলো, জনসমর্থনের নিরিখে বাংলার পাল শাসন সেন শাসনের তুলনায় জনপ্রিয় ছিল, কারণ পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল জনসমর্থনের জন্য বাংলার সিংহাসনে বসেন। তিনি ছিলেন বাংলার প্রথম জনগণ দ্বারা নির্বাচিত রাজা। তার পরবর্তী পাল শাসকরাও বাংলার সমাজে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন। বাংলায় পাল শাসন প্রায় 400 বছরের বেশি সময় স্থায়ী হয়েছিল। অন্যদিকে সেন রাজা সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে কোনো জনসমর্থন ছিল না। তারা সেভাবে বাংলায় নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে পারেননি। ফলে মাত্র 100 বছরের কিছু বেশি সময়ের মধ্যে সেন শাসনের অবসান ঘটে। এরপরে দুইটা আছে বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন, অথবা এটা হচ্ছে ইকতা কি? এর উত্তরগুলি হলো, দিল্লির সুলতানদের মধ্যে বলবনই প্রথম রাজতন্ত্রকে একটি শক্তিশালী ও সর্বদা পূর্ণ প্রতিষ্ঠানিক ভিত্তির ওপর গড়ে তুলতে প্রয়াসী হন। তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ও সকল ঐশ্বরিক শক্তি আধার বলে মনে করতেন। তিনি সুলতান ও রাজসভার মর্যাদা বৃদ্ধির জন্য দরবারে গম্ভীর থাকা এবং সিজদা ও পায়বশ প্রথা চালু করেন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে সুলতান সবার ঊর্ধ্বে। এরপরে অথবা এটা আছে ইকতা। ইকতা বলতে বোঝায় একটি এলাকা বা প্রদেশ। সুলতানি আমলে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলকে কয়েকটি সামরিক ও প্রশাসনিক বিভাগে ভাগ করে তার নাম দেওয়া হতো ইকতা। ইকতার অধিপতিকে ইকতাদার বলা হতো। এরপরে তিনি হচ্ছে হুমায়ুন কেন আফগানদের বিরুদ্ধে জয় পাননি, অথবা এটা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল? এর উত্তরগুলি হলো, মোগল সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন। হুমায়ুনের শাসনকালে তিনি তার ভাইদের কিছু অঞ্চল ছেড়ে দিয়ে সাম্রাজ্যের শাসনভার মূলত নিজের হাতে লিখেছিলেন। তার ভাই কামরান আসকারি হিন্দাল প্রমুখ সরাসরি শাসনভার না পাওয়ায় তারা সাম্রাজ্য রক্ষা তাগিদ অনুভব করেননি। তাই আফগানরা হুমায়ুনকে আক্রমণ করলে হুমায়ুন আফগানদের বিরুদ্ধে জয় পাননি। এর প্রথমে এটা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য ছিল এক দক্ষিণী রাজ্যগুলি জয় করে সেখান থেকে প্রচুর অর্থ সম্পদ লুট করা। দুই, মারাঠাদের যে শক্তি বৃদ্ধি পেয়েছে তা সহজে দমন করা। তিন, দাক্ষিণাত্যে বিজাপুর গোলকোন্ডা রাজ্য দুটি দখল করে মুঘল সাম্রাজ্যের আয়তন বৃদ্ধি করা। এরপরে চারে আছে দিন ই ইলাহি কি, অথবা যেটা আছে জোড় বাংলা কি? এর উত্তরগুলি হলো, বিভিন্ন ধর্মের সারবস্তু মিশ্রণ করে আকবর 1582 খ্রিস্টাব্দে এক নতুন একেশ্বরবাদী ধর্মমতের প্রবর্তন করেন, যা দিন ই ইলাহি নামে পরিচিত। এতে সকল ধর্মের দর্শন স্থান পেয়েছিল। এই ধর্মমতের মূল কথা ছিল নিরামিষ ভোজন ও দান ধর্ম পালন করা, পরস্পরকে আল্লাহ আকবর সম্বোধনের দ্বারা সম্ভাষণ করা। এরপরে অথবা এটা আছে জোড় বাংলা হলো বাংলা স্থাপত্য রীতির এক অন্যতম বৈশিষ্ট্য। এই রীতি অনুসারে বাংলার মন্দিরগুলি বাড়ির মতো ঢালু ধাঁচের তৈরি করা হতো যাতে জল দাঁড়াতে না পারে। এই বিশেষ নির্মাণ পদ্ধতি নাম বাংলা। এমনই দুটি কাঠামো পাশাপাশি জুড়ে দিলে যে মন্দির নির্মিত হয় তাকে জোড় বাংলা বলা হতো। এরপরে পাঁচের আছে অষ্টপ্রধান ব্যবস্থা কি, অথবা এটা আছে জাট কৃষকরা কেন মোগল প্রশাসনের বিরোধিতা করেছিল? এর উত্তরটি হলো, শাসন কাজে শিবাজিকে পরামর্শ দিতেন অষ্টপ্রধান বা 8 জন মন্ত্রী নিয়ে গঠিত একটি পরিষদ। তাদের পরামর্শ গ্রহণ করা বা না করা ছিল শিবাজির ইচ্ছাধীন।
এই 8 জন মন্ত্রী ছিলেন পেশোয়া, অমাত্য, মন্ত্রী, দবির, সচিব, পণ্ডিতরাও, ন্যায়াধীশ ও সেনাপতি। ন্যায়াধীশ ও পণ্ডিতরাও ছাড়া সকলকেই সামরিক দায়িত্ব পালন করতে হতো। এরপর অথবা আছে দিল্লির আগ্রা অঞ্চলে জাটরা ছিল প্রধান কৃষক, তাদের মধ্যে অনেকে আবার জমিদারও ছিল। রাজস্ব দেওয়া নিয়ে জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে তাদের সঙ্গে মোগলদের সংঘাত হয়। ঔরঙ্গজেবের আমলে তারা স্থানীয় এক জমিদারের নেতৃত্বে জোরপূর্ত হয়ে বিদ্রোহ করে। জাটরা একটি পৃথক রাজ্য গঠন করতে চেয়েছিল। মোগলরা তা প্রতিরোধের চেষ্টা করলে জাটরা মোগল প্রশাসনের বিরোধিতা করে। এরপরে 6 এটা হচ্ছে সরকারের প্রধান 3টি বিভাগ কি, অথবা এটা হচ্ছে সংবিধান কেন প্রয়োজন। এর উত্তরগুলি হলো সরকারের প্রধান 3টি বিভাগ হলো আইন বিভাগ, এই বিভাগে কাজ দেশ পরিচালনার জন্য আইন তৈরি করা। 2 শাসন বিভাগ, আইন অনুসারে দেশ পরিচালনা করা। এরপরে 3 এটা হচ্ছে বিচার বিভাগ, সংবিধান অনুসারে দেশ শাসন হচ্ছে কিনা বা জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা বা কেউ নিয়ম ভাঙলে তার ব্যবস্থা নেওয়া। এরপরে অথবা যেটা আছে প্রত্যেক দেশ কিভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন প্রয়োজন, সেই প্রয়োজনে সংবিধান রচনা দরকার, কারণ বিধান মানে নিয়ম, সুতরাং নিয়মকানুনের সমষ্টিকে সংবিধান বলে। সেই সংবিধান অনুসারে দেশ শাসিত হয়। বেশিরভাগ দেশের সংবিধানই লিখিত। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যের মধ্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে পাল রাজাদের বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগের প্রভাব বাংলার সংস্কৃতিতে কিভাবে পড়েছিল বলে তোমার মনে হয় তা বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা এবং বিহারের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। পাল যুগের বাংলায় শিক্ষা দীক্ষায় ব্রাহ্মণদের থেকে বৌদ্ধ প্রভাব অনেক বেশি পড়েছিল। বৌদ্ধ সিদ্ধাচার্যদের লেখা বহু বই আজ হারিয়ে গেছে, তবে তিব্বতী ভাষার অনুবাদের মধ্যে দিয়ে এদের কিছু কিছু অস্তিত্ব জানা যায়। সিদ্ধাচার্য পাল আমলে মহাযান বৌদ্ধ ধর্মমতের পরিবর্তিত রূপ হিসেবে বজ্রযান বা তন্ত্রযান বৌদ্ধমতের জন্ম হয়েছিল। এই ধর্মীয় নেতাদের সিদ্ধাচার্য বলা হতো, যেমন লুইপাত, সরহপাত প্রমুখ। এরপরে এটা হচ্ছে অবদান। সিদ্ধাচার্যরা তান্ত্রিক বৌদ্ধ মতের প্রচার করতেন। এরা স্থানীয় ভাষায় মানুষের জীবনযাত্রা, তৎকালীন পরিবেশের বর্ণনা লিখতেন, আর এইভাবে আদি বাংলা ভাষার নিদর্শন হিসেবে চর্যাপদের জন্ম হয়েছিল। জ্ঞান চর্চাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিক্রমশীল, অদন্তপুরী ও সোমপুর মহাবিহার গড়ে উঠেছিল। এরপরে অথবা এটা আছে খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতকে দক্ষিণ ভারতের মন্দিরগুলি সমাজ ও অর্থনীতিতে কী ভূমিকা রেখেছিল। এর উত্তরটি হলো এই যে দক্ষিণ ভারতের রাজশক্তিগুলি বহু মন্দির তৈরি করেছিল, যেগুলি শুধুমাত্র পুজোর কাজে ব্যবহৃত হতো না, মন্দিরগুলি সমাজ ও অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলেছিল। মন্দিরকে ঘিরে মানুষের বসবাস, মন্দিরের কাজে নিযুক্ত পুরোহিত, মালাকার, রাঁধুনি, গায়ক, নর্তকী প্রভৃতি মানুষরা মন্দির চত্বরে থাকত। মন্দিরকে ঘিরে লোকালয় এবং শিল্পীদের বসবাস গড়ে উঠত। এছাড়া তাদের জীবিকা নির্বাহ মন্দিরকে কেন্দ্র করেই চলত। এরপর আছে নিষ্কর জমিদান। দক্ষিণ ভারতে রাজা, ব্যবসায়ী ও অভিজাতরা মন্দির কর্তৃপক্ষকে নিষ্কর জমি প্রদান করতেন। ফলে নিষ্কর জমির আয়ের মন্দিরের রক্ষণাবেক্ষণ অনেক সহজ হয়ে ওঠে। এরপর হচ্ছে সেচ ব্যবস্থার উন্নতি। মন্দির চত্বরে বসবাসকারী মানুষের প্রয়োজনীয় জল ও খাদ্যের জন্য কাবেরী এবং তার শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচ ব্যবস্থার উন্নতি করা হয়। এরপরে 2তে আছে দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো। এর উত্তরটি হলো ইসলাম ধর্ম অনুসারে প্রধান শাসক একজনই খলিফা। ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসকও একজন খলিফা। তিনি আবার ধর্মগুরুও বটে। ফলে দিল্লি সুলতানের ওপরেও আদতে
খলিফারই অধিকার ছিল, কিন্তু মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে। একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা সম্ভবই ছিল না। তাই খলিফা থেকে অনুমোদন নিয়ে নানান অঞ্চলে নানান ব্যক্তি শাসন করতেন। যদি কোনো ব্যক্তি খলিফার অনুমোদন না নিয়ে শাসন কার্য পরিচালনা করতেন তাহলে তাকে সর্বজন স্বীকৃত সুলতান বলা হতো না। আর যদি তিনি অনুমোদন নিয়ে শাসন করতেন সেই অনুমোদনকে বাকিরা নাকচ করতে পারত না। সেই কারণে সুলতানরা নিজেদের অধিকার বজায় রাখার উদ্দেশ্যে খলিফার অনুমোদন প্রার্থনা করতেন এবং নানান উপহার প্রেরণ করতেন। সেক্ষেত্রে খলিফাও সুলতানদের দূরবাস এবং খিলাত পাঠাতেন। এই কারণে দিল্লির সুলতানদের খলিফার অনুমোদন দরকার হতো। এরপরে অথবা এটা আছে রাজিয়ার সুলতান হওয়া কি সুলতানি অধিকারীর নীতির ব্যতিক্রম ছিল? যুক্তি দিয়ে বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো ইলতুৎমিশ একমাত্র সুলতান যিনি পুত্ররা বর্তমান থাকা সত্ত্বেও শুধুমাত্র পুত্রদের রাজ্য শাসনের অযোগ্যতার জন্যই উপযুক্ত কন্যাকে রাজ্যের উত্তরাধিকারিণী মনোনীত করেছিলেন। আবার কন্যাকে উত্তরাধিকারিণী মনোনীত করে কোরআনে বর্ণিত ফরাজ বা উত্তরাধিকারী আইনকে অস্বীকার করে সমগ্র ইসলামীয় দুনিয়ার দিকে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ভারতের মুসলিম শাসনের ইতিহাসে দিল্লির সিংহাসনে একমাত্র নারী শাসক হিসেবে সুলতান রাজিয়া ইলতুৎমিশের মৃত্যুর পর তার পুত্র রুকুবউদ্দিন ফিরোজ দিল্লির সিংহাসনে বসেন। দুর্বল চিত্ত ও অপদার্থ এই সম্রাটের শাসনে সাম্রাজ্যের অভ্যন্তরে নানা স্থানে বিদ্রোহ দেখা দেয়। শেষ পর্যন্ত দিল্লির একদল ওমরাহের সমর্থন নিয়ে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু অল্পকালের মধ্যেই অভিজাতরা রাজিয়ার বিরুদ্ধে সংঘবদ্ধ হন এবং 1240 খ্রিস্টাব্দে রাজিয়া চক্রান্তের শিকার হয়ে নিহত হন। ঐতিহাসিক উলসিহেক বলেছেন রাজিয়ার ব্যর্থতার জন্য দায়ী ছিল নারীর প্রতি মধ্যযুগীয় দৃষ্টিভঙ্গি, মধ্যযুগীয় মানসিকতা। রাজিয়া গতিশীলতাকে পছন্দ করেননি। এরপরে যেটা আছে পরিশেষে বলা যায় রাজিয়া সুলতান হওয়া সুলতানি উত্তরাধিকারী নীতি ব্যতিক্রম ছিল। এরপরে তিনি এটা আছে সুলহ-ই-কুল কিভাবে মোগল প্রশাসনকে শক্তিশালী করে তুলেছিল? এর উত্তরটি হলো মোগল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীকে শাসন কাজে যুক্ত করে একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা এবং মোগল প্রশাসনকে শক্তিশালী করে তোলা। এই আদর্শে সকলের জন্য 4টি শান্তির পথ থাকবে। সেগুলি হলো 1. বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন পরিচালনা করবেন। 2. প্রজাদের প্রতি তাঁর পিতৃসুলভ ভালোবাসা থাকবে। 3. কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তাঁর পক্ষপাত থাকবে না। 4. সকলের প্রতি তার সহনশীলতা থাকবে। এই সব আদর্শের ভিত্তিকে বা পথকে আকবর সুলহ-ই-কুল বলে উল্লেখ করেছিলেন। এই নীতির মাধ্যমে তিনি মোগল প্রশাসনকে শক্তিশালী করে তুলেছিলেন। এই জন্যই তাকে মহামতি আকবর বলা হয়। এরপরে অথবা এটা হচ্ছে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম ভাগ ও অষ্টাদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্য বিস্তারের মানচিত্র তুলনা করে কি কি মিল অমিল দেখা যায়? এর উত্তরটি হলো মিল 1 হচ্ছে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম ভাগ ও অষ্টাদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্য কাবুল থেকে বাংলা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এই সময় প্রত্যেক সম্রাটই উত্তর ভারতে তাদের আধিপত্য বজায় রাখেন। এরপর অমিল হচ্ছে খ্রিস্টীয় সপ্তদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল আকবরের সময়, কিন্তু খ্রিস্টীয় অষ্টাদশ শতকের প্রথম ভাগে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল ঔরঙ্গজেবের সময়ে। খ্রিস্টীয় সপ্তদশ শতকে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল কেবলমাত্র উত্তর ও মধ্য ভারতে, কিন্তু খ্রিস্টীয় অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল দাক্ষিণাত্যেও। এরপর তিনি আছে সপ্তদশ শতক অপেক্ষা অষ্টাদশ শতকে মোগল সাম্রাজ্যের বিস্তার সবচেয়ে বেশি হয়েছিল। এরপরে 4 আছে সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? এর উত্তরটি হলো
মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। একটি পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই সেখানেই জনবসতি গড়ে উঠত। গ্রামের সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক। ঘরবাড়ি, গ্রামের ঘরবাড়ি ছিল মাটি, টালি, খড় বা পাতা দিয়ে তৈরি। জীবিকা, গ্রামের বেশিরভাগ মানুষের জীবিকা ছিল কৃষিকাজ। তখনকার দিনে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ছিল গম, ধান, তিল, মুগ, মসুর এবং বিভিন্ন শাকসবজি প্রভৃতি। কৃষকরা খাজনা দেওয়ার পর বাকি অংশ ভোগ করত। গরিব মানুষ সারাদিনে একবার পেট ভরে খেত। তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না। উৎসব, গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত। লোকগান, নাচ, জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। এরপরে অথবা এটা হচ্ছে সুলতানি ও মোগল যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটেছিল তা বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো সুলতানি ও মোগল যুগে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটে। খ্রিস্টীয় চতুর্দশ শতকের প্রথমার্ধে বারুদ ব্যবহারকারী আগ্নেয়াস্ত্র চীন থেকে মঙ্গোলদের হাত ঘুরে প্রথমে ভারতে এসে পৌঁছায়। এর কিছু পরে ভারতের কিছু অঞ্চলে শুরু হয় বারুদ চালিত রকেটের ব্যবহার। খ্রিস্টীয় পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে চীন ও মামেলুক শাসিত মিশর থেকে বন্দুকের প্রযুক্তি আসে ভারতে। খ্রিস্টীয় ষোড়শ শতকের গোড়ার দিকে পর্তুগিজরা এই প্রযুক্তি দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয়। এই সময়ের আশেপাশেই মোগলরাও উত্তর ভারতে যুদ্ধে ব্যাপক হারে বন্দুক ও কামানের ব্যবহার চালু করে। ঘোড়ায় চড়ে যুদ্ধের সময় ঘোড়ার দুপাশে সৈনিকের পা রাখার জন্য পাদানি ব্যবহার তুর্কি বাহিনীকে বাড়তি সুবিধা দিত। অশ্বারোহী পদাতিক এবং রণহস্তির সঙ্গে এদেশের রাজাবাদশাদের সৈন্যবাহিনীতে ক্রমশ কামান চালক এবং বন্দুকধারী সৈন্যরা জায়গা করে নিতে থাকে। এরপরে পাঁচেরটা আছে মোগলদের বিরুদ্ধে জারদের বিদ্রোহকে কি তুমি শুধু ধর্মীয় প্রতিবাদ বলে বিশ্লেষণ করবে? এর উত্তরটি হলো মোগলদের বিরুদ্ধে জারদের বিদ্রোহ শুধু ধর্মীয় প্রতিবাদ ছিল না। দিল্লি, আগ্রা অঞ্চলের বসবাসকারী জাররা ছিল প্রধানত কৃষক সম্প্রদায়, তবে অনেকে আবার জমিদারও ছিল। জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে রাজস্ব সংক্রান্ত ব্যাপারে তাদের সঙ্গে মোগলদের বিরোধ দেখা দিত। ঔরঙ্গজেবের আমলে জাটরা স্থানীয় এক জমিদারের নেতৃত্বে জোরবদ্ধ হয়ে বিদ্রোহ করে একটি পৃথক রাজ্য গঠন করতে চেয়েছিল। মোগল প্রশাসনে কেন্দ্রীয় স্বৈরাচারের বিরোধিতার কারণেই তাদের সঙ্গে জারদের সংঘাত বেঁধেছিল। তাছাড়া ঔরঙ্গজেবের আমলে কৃষি সংকট ও এর অন্যতম কারণ ছিল। এছাড়াও ছিল ঔরঙ্গজেবের অনুদার ধর্মনীতি। ঔরঙ্গজেব জারদের বিদ্রোহগুলিকে দমন করলেও সম্পূর্ণরূপে নির্মূল করতে পারেননি, বরং এই বিদ্রোহ ছিল মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে আঘাতস্বরূপ, যা ওই সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দিয়েছিল। এরপরে অথবা এটা আছে পঞ্চায়েত ও পৌরসভার মাধ্যমে স্বায়ত্তশাসন চালু থাকে। এটি বিশ্লেষণ করো। এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান হলো পৌরসভা ও পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার নাম হলো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা। গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ হলো পানীয় জল সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ, বিদ্যালয়, চিকিৎসা, বনসৃজন করা প্রভৃতি। এই দুই ক্ষেত্রে জনগণও অংশগ্রহণ করে। পৌরসভা শহরের শাসন পরিচালনা করে। পৌরসভার কাজ হলো নগরের জনসেবা, জনস্বাস্থ্য, শহর উন্নয়ন, প্রশাসন চালানো, জল সরবরাহ, রাস্তাঘাট বাড়ানো, বিদ্যালয় ও হাসপাতাল গড়ে তুলে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো প্রভৃতি। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০টি বাক্যের মধ্যে উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এক আছে মানচিত্র ৪.২ থেকে আলাউদ্দিন খলজির সামরিক অভিযানের গতিপথ ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো আলাউদ্দিন খলজি দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যে বিস্তার ঘটান। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন তার সেনাপতি মালিক কাফুর। দেবগিরি আলাউদ্দিন যাদবরাজ রামচন্দ্র দেবের দেবগিরি রাজ্যের
নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন 1296 খ্রিস্টাব্দে। পরে রামচন্দ্রদেব দাক্ষিণাত্যে সুলতানি অভিযানের প্রধান সাহায্যকারীতে পরিণত হন। এরপর আছে গুজরাট ও রণথম্বর। 1299 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি তার সেনাপতি মালিক কাফুরের সাহায্যে গুজরাট জয় করেন। দিল্লি থেকে আলাউদ্দিন খলজি 1301 খ্রিস্টাব্দে রণথম্বর আক্রমণ করে জয় করে নেন। এরপর আছে চিত্তর ও ওয়ালঙ্গন। সেনাপতি মালিক কাফুর, রামচন্দ্রদেব ও আলাউদ্দিন খলজি 1302 থেকে 1303 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার সীমান্তবর্তী অঞ্চল থেকে ওয়ালঙ্গন, কাকতীয় এবং 1303 খ্রিস্টাব্দে চিত্তর জয় করেন। এরপর হচ্ছে মান্ডু। 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দিল্লি থেকে মান্ডু জয় করে দেবগিরিতে পৌঁছান। এরপর হচ্ছে হৈসল বা চার সমুদ্র। আলাউদ্দিনের নির্দেশে তার সেনাপতি মালিক কাফুর হৈসল রাজ্য আক্রমণ করেন। এতে ভীত হয়ে হৈসল রাজ তৃতীয় বীর বল্লাল আত্মসমর্পণ করেন। এরপর হচ্ছে পাণ্ড রাজ্যের রাজা কুলশেখর মারা যাওয়ার পর রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব দেখা দেয়। এই সুযোগে মালিক কাফুর পাণ্ড রাজ্য আক্রমণ চালান। এছাড়া মাদুরাই, তাঞ্জোর প্রভৃতি অঞ্চলে আক্রমণ চালিয়ে তিনি প্রচুর ধনসম্পদ লুট করেন। এরপরে অথবাটা আছে তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? এর উত্তরটি হলো মোহাম্মদ বিন তুগলকের চরিত্র, কার্যাবলী ও কর্তৃত্বকে কেন্দ্র করে সমকালীন ও আধুনিক ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক ও মতভেদ আছে। তার পাণ্ডিত্য, চারিত্রিক ঔদার্য, সংস্কারমুক্ত ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, পরধর্ম সহিষ্ণু মনোভাব, উদারতা আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে, কিন্তু তার ধৈর্যহীনতা ও বাস্তববোধের অভাবের জন্য কারো কারো মতে তিনি ছিলেন খামখেয়ালি, বিকৃত মস্তিষ্ক ও উন্মাদ। ঐতিহাসিকদের যুক্তি, মোহাম্মদ বিন তুগলকের খামখেয়ালিপনার দৃষ্টান্ত হিসেবে বরণী প্রমুখ দোয়াবে কর বৃদ্ধি, রাজধানী স্থানান্তর, প্রতীক মুদ্রার প্রচলন, খোরাসান পরিকল্পনা প্রভৃতি কথা উল্লেখ করেছেন। ডক্টর ঈশ্বরপ্রসাদের মতে আপাতদৃষ্টিতে এই কাজগুলিকে খামখেয়ালি মানসিকতার বহিঃপ্রকাশ মনে হতে পারে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে পরিষ্কার হয় যে প্রতিটি পরিকল্পনা ছিল প্রশাসনিক প্রয়োজন থেকে উদ্ভূত এবং যুক্তিপূর্ণ। এরপর আছে রাজধানী স্থানান্তর। পুনঃ মঙ্গল আক্রমণের ফলে দিল্লির নিরাপত্তাহীনতা কিংবা দাক্ষিণাত্যের সুলতানি কর্তৃত্ব সম্প্রসারণের জন্য দক্ষিণেরই কোনো রাজ্য থেকে দেশ শাসন করার চিন্তা আর যাই হোক হঠকারী সিদ্ধান্ত ছিল না। এরপর হচ্ছে প্রতীক মুদ্রার প্রচলন। প্রতীক মুদ্রা ব্যবহার বিশ্বে নতুন নয়। রূপোর যোগানের অভাব হেতু প্রতীক মুদ্রা প্রচলনের সিদ্ধান্ত সুলতানের গভীর অর্থনৈতিক জ্ঞানের পরিচায়ক। এরপর হচ্ছে দোয়াবে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করে তুগলক রাজকোষের অভাব পূরণ করার যে চেষ্টা চালিয়েছেন তা ইতিহাসের অতি পুরাতন একটি ঘটনা। তাই এগুলিকে সুলতানের অজ্ঞতা বা হঠকারিতার দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করা যায় না। সুলতান মোহাম্মদ বিন তুগলকের উপরিউক্ত পরিকল্পনাগুলি ব্যর্থ হয়েছিল ঠিকই, কিন্তু সেজন্য পরিকল্পনাগুলি দায়ী ছিল না, দায়ী ছিল পরিকল্পনা রূপায়ণের পদ্ধতি। তাই সব দিক বিবেচনা করে আমার মনে হয় মোহাম্মদ বিন তুগলক কর্তৃক গৃহীত পদক্ষেপগুলি খামখেয়ালি ছিল না। এরপরে দুই আছে মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কার কতদূর সফল হয়েছিল তা ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো প্রথম মোগল সম্রাট বাবরের শাসনকাল যুদ্ধবিগ্রহেই কেটেছিল। প্রশাসনের দিকে তিনি সেভাবে নজর দিতে পারেননি। মোগল শাসনের মাঝে আফগান শাসক শের শাহের প্রশাসনিক পরিকাঠামো দ্বারা অনুপ্রাণিত হয়ে পরবর্তীকালে আকবর অনেকাংশে তা অনুসরণ করেছিলেন। মনসবদারি প্রথা। মোগল শাসনকে দৃঢ় করার জন্য আকবরের সামরিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ সংযোজন ছিল মনসবদারি ব্যবস্থার প্রবর্তন। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া প্রভৃতি।
পথ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। মনসবদাররা অশ্ব ব্যতীত হস্তি রাখারও অধিকার পেত। এরপর আছে সৈন্যবাহিনী। আকবরের সৈন্যবাহিনী পদাতিক, অশ্বারোহী, গোলন্দাজ ও নৌবাহিনী এই 4 শ্রেণীর বিভক্ত ছিল। এছাড়া আকবরের সেনাবাহিনীতে বহু সংখ্যক রণহস্তিও থাকত। 10, 20, 30টি হস্তি নিয়ে একটি দল গঠিত হতো। সামরিক সংস্কারের ক্ষেত্রে আকবর মনসবদারদের উপর যথেষ্ট নির্ভরশীল হয়ে পড়েছিল, যার ফল কিন্তু পরবর্তী সময়ে মোগল সাম্রাজ্যের ক্ষেত্রে ভালো হয়নি। এই সময় তীরধনুক, বর্ষা থেকে শুরু করে কামান, গোলাবারুদ প্রভৃতিও যুদ্ধে ব্যবহৃত হতো। এইভাবে আকবর তার সামরিক শক্তির সাহায্যে মোগল শাসনকে দৃঢ় করেন এবং দীর্ঘ প্রায় 50 বছর রাজত্ব করেন। এরপরে অথবা এটা হচ্ছে জাহাঙ্গীর ও শাহজাহান কিভাবে মোগল রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রেখেছিলেন। এর উত্তরটি হলো 1526 খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে বাবর ভারতবর্ষের যে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন, সপ্তদশ শতকে মোগল সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান সেই মোগল রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রাখতে কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রথম এটা হচ্ছে জাহাঙ্গীরের শাসনকাল। আকবর পুত্র জাহাঙ্গীরের আমলে বাংলার স্থানীয় হিন্দু জমিদার ও আফগানরা বিদ্রোহ করেছিলেন। মোগলদের বিরুদ্ধে এই বিদ্রোহীকারীরা একত্রে 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। এদের মধ্যে কয়েকজন হলেন প্রতাপাদিত্য, ঈসা খান ও তার পুত্র মুসা খান, কেদার রায়, রামচন্দ্র, ওসমান খান প্রমুখ। জাহাঙ্গীরের সময় বাংলা মোগল সাম্রাজ্যভুক্ত হয় এবং মেবারের রানা মোগল আধিপত্য স্বীকার করেন, তবে শিখদের সঙ্গে তাদের সুসম্পর্ক ছিল না। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীর শুরুতে জাহাঙ্গীর শাসনকার্যে আকবরের নীতি অনুসরণ করেছিলেন। দাক্ষিণাত্যে মোগল সাম্রাজ্যের বিস্তারের ফলে নতুন মনসবদাররাও মোগল শাসন ব্যবস্থায় যুক্ত হয়। এ সময়ে মোগল অভিজাতদের মধ্যে রেষারেষি বৃদ্ধি পায়। এই দ্বন্দ্বে শাহজাদা, খুররম, সম্রাজ্ঞী নূরজাহান এবং তার পরিবারের সদস্য ও অন্যান্য কয়েকজনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এরপর আছে জাহাঙ্গীরের রাজপুত নীতি। পিতা আকবরের রাজপুত নীতি পুত্র জাহাঙ্গীর অনুসরণ করেছিলেন। 1615 খ্রিস্টাব্দে তিনি কান্দাহার অভিযান করেন। পাঞ্জাবের শাসনকর্তা মুক্তজ্জা খাঁ ও সূর্যলমকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তাদের অযোগ্যতায় এই অভিযান ব্যর্থ হয়। যদিও মেবারের শাসন কায়েম করে আকবরের বাসনা জাহাঙ্গীর পূরণ করেন। মেবারের রানা প্রতাপের পুত্র অমর সিংহকে তিনি উচ্চ মনসব প্রদান করেছিলেন। এরপর হচ্ছে শাহজাহানের শাসনকাল। 1618 খ্রিস্টাব্দে যুবরাজ শাহজাহান পুনরায় কান্দাহার অভিযান করেন এবং এই অভিযান সামরিকভাবে সফল হলে তিনি 1622 খ্রিস্টাব্দে পুরো কান্দাহার দখল করে নেন। শাহজাহানের শাসনকালের শুরুতে শাহজাহানকে দাক্ষিণাত্যের খানজাহান লোদির বিদ্রোহ দমন করতে হয়। বুন্দেলখন্দের বিদ্রোহ দমন করার পাশাপাশি তিনি আহমেদনগর অভিযান চালান। এরপর আছে রাজপুতদের আনুগত্য। জাহাঙ্গীর ও শাহজাহান আকবরের রাজপুত নীতিকেই অনুসরণ করেছিলেন। জাহাঙ্গীরের আমলে মেওয়ারের মোগলদের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। রানা প্রতাপের ছেলে অমর সিংহ উঁচু মনসব পেয়েছিলেন। শাহজাহানের আমলে রাজপুত সর্দাররা দূর মধ্য এশিয়াতেও লড়াই করতে গিয়েছিল। এই আমলেও রাজপুতদের উঁচু পদ দেওয়া হতো। এপাশে মারাঠা শক্তিকে দলে টানা। জাহাঙ্গীরে মারাঠা শক্তির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি তাদের দলে টানবার চেষ্টা করেন। 1636 খ্রিস্টাব্দে শাহজাহান বিজাপুর ও গোলকন্ডার সঙ্গে চুক্তি করে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। এইভাবে বিভিন্ন অভিযান ও চুক্তির মধ্য দিয়ে জাহাঙ্গীর ও শাহজাহান মোগল রাষ্ট্র কাঠামোকে টিকিয়ে রেখেছিলেন। এরপরে তিনি দেখে যাচ্ছে চৈতন্যের ভক্তি আন্দোলন প্রচারে মূল কাঠামোটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো শ্রী চৈতন্য ছিলেন ভক্তিবাদের শ্রেষ্ঠ প্রচারক। তিনি 1485 খ্রিস্টাব্দে নদিয়ার নবদ্বীপে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম ছিল নিমাই বা গৌরাঙ্গ। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবী। বাল্যকালেই তিনি বিভিন্ন শাস্ত্র ও দর্শনে পাণ্ডিত্য অর্জন করেন এবং একটি টোলের অধ্যাপনার কাজে নিযুক্ত হন। তিনি 22 বছর বয়সে ঈশ্বরপুরীর কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেন
এবং শ্রী বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। এর পরবর্তী 24 বছর তিনি জাতিভেদ প্রথা ও ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বকে অস্বীকার করে সকলের মধ্যে দয়া, প্রেম, ভক্তি ও বৈরাগ্যের আদর্শ প্রচার করেন। তিনি সারা ভারত ভ্রমণ করে দেশে প্রেম ধর্মের জোয়ার আনেন। তিনি বলেন, ভক্তি জীবের একমাত্র মুক্তির পথ। তার প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। তার শিষ্যদের মধ্যে ছিলেন জবন হরিদাস, নিত্যানন্দ শ্রীবাস, রূপ গোস্বামী, প্রতাপ রুদ্রদেব প্রমুখ। ডক্টর রাধাকুমুদ মুখোপাধ্যায় বলেছেন যে চৈতন্যের বৈষ্ণব আন্দোলন ভারতীয় জীবনধারায় যৌক্তিকতা ও শুভবোধ যুক্ত করে। 1533 খ্রিস্টাব্দে মাত্র 48 বছর বয়সে তার অকাল প্রয়াণ ঘটে। শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচারে এবং প্রসারের একটি পরিকল্পিত কাঠামো দেখা যায়। এক, শ্রী চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয়েছিল তাতে কোনো জাত বিচার ছিল না। 2, তিনি ঘরে ঘরে নামগান প্রচার এবং তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। 3, তিনি উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও তথাকথিত নিচু জাতের মানুষদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ গড়ে তোলেন। 4, তিনি কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা করেননি। 5, শ্রীচৈতন্য সাধারণ মানুষের স্বার্থে নবদ্বীপে প্রভাবশালী জগাই মাধাইয়ের অত্যাচারের বিরোধিতা করেন। গোঁড়া ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তিনি হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন। 6, শ্রীচৈতন্য বৈষ্ণবীয় নাটক মঞ্চস্থ করে তাতে নিজে অভিনয় করে ভক্তি ধর্ম প্রচার করেন। 7, জনগণের মুখে ভাষা বাংলাতেই তিনি ভক্তিবাদ প্রচার করেন। এরপরে অথবা এটা আছে, একটি করে স্থাপত্যের উদাহরণ সহ সুলতানি ও মোগল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করো। এর অর্থটি হলো, সুলতানি যুগের স্থাপত্য। সুলতানি আমলে হিন্দু ও মুসলিম রীতির সংমিশ্রণে ইন্দো ইসলামীয় শিল্পরীতি নামে একটি নতুন ধরনের মিশ্রণ শিল্পরীতি গড়ে উঠেছিল। এই ধরনের শিল্প কীর্তিগুলিতে খিলান ও গম্বুজের ব্যবহার করা হতো। সুলতানি যুগের শিল্পকে দুভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। দিল্লির স্থাপত্য রীতি। সুলতানরা দিল্লি নগরীকে প্রাসাদ ও মসজিদে সমৃদ্ধ করেছিলেন। এই শিল্পরীতিতে মুসলিম প্রভাব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। দিল্লির স্থাপত্য রীতির কয়েকটি উল্লেখযোগ্য নিদর্শন হলো কুতুব মিনার, আড়াই দিনকা ঝোপড়া, আলাই দরওয়াজা প্রভৃতি। এরপর হচ্ছে প্রাদেশিক স্থাপত্য রীতি। সুলতানি যুগে প্রত্যেকটি প্রদেশে নিজস্ব শিল্পরীতি গড়ে উঠেছিল। যেমন জৌনপুর এ স্থাপত্য কার্যে হিন্দু রীতি এবং গুজরাটে হিন্দু ও জৈন শিল্পরীতির প্রভাবে বেশি স্পষ্ট। এরপর এটা হচ্ছে পান্ডুয়ার আদিনা মসজিদ, একলাখি মসজিদ, ছোট ও বড় সোনা মসজিদ এ যুগের স্থাপত্য রীতির উদাহরণ। এরপর হচ্ছে মোগল স্থাপত্য রীতির বৈশিষ্ট্য। মোগলরা ভারতীয় ও তুর্কি উভয় স্থাপত্য রীতির সংমিশ্রণে অদ্ভুত শিল্পধারার সঙ্গে পারস্য রীতির মিলন ঘটিয়ে এক নতুন শিল্পরীতির প্রবর্তন করেন। মোগল স্থাপত্য রীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল, গম্বুজের ব্যবহার। বাগদাদের স্থাপত্য রীতি অনুসরণ করে মোগল শাসকরা এদেশে গম্বুজ, খিলান ইত্যাদি ব্যবহার করে, যা মোগল স্থাপত্য রীতির অন্যতম বৈশিষ্ট্যে পরিণত হয়। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মোগল স্থাপত্য কার্য সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নতুন কোনো সৃষ্টি নয়। সুলতানি যুগের স্থাপত্যশৈলী আরও পরিমার্জিত ও বিকশিত হয়েছিল মোগল আমলে। এরপর আছে পার্সিক প্রভাব। আকবরের রাজত্বের শেষ ভাগ পর্যন্ত সময়ে ভারতীয় শিল্পে পার্সিক প্রভাবের বাহুল্য ছিল। এরপর আছে ভারতীয় ঐতিহ্য। বহু পণ্ডিতের মতে মোগল স্থাপত্যের উৎস ছিল ভারতীয় ঐতিহ্য। উদাহরণ হিসেবে দিল্লির দেওয়ান-ই-আম এর কথা বলা যায়। এরপর আছে পাথরের ব্যবহার। আকবরের আমলে স্থাপত্য কার্যে লাল বেলে পাথরের ব্যবহার হতো ও শাহজাহানের সময় শ্বেত পাথরের ব্যবহার বৃদ্ধি পায়। শাহজাহানের সময়ে তৈরি শ্বেত পাথরের তাজমহল মোগল স্থাপত্য রীতির শ্রেষ্ঠ উদাহরণ।
তাহলে আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।